নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি কি ঘটেছিল বিস্তারিত জানতে চেয়ে শুক্রবারই ইডির কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার পরের দিনই কিন্তু সেই বিস্তারিত রিপোর্ট চলে গেল দিল্লির ইডির সদর দপ্তরে। ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবারের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা বিশদে জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশটা দিয়েছিল, সেই নির্দেশের ভিত্তিতে এরই মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু এরই মধ্যে দিল্লির ইডির সদর দফতরে পৌঁছে গেছে। আর সেই রিপোর্ট দিল্লির ইডির সদর দফতরে পৌঁছে গেছে মানে আর কিছুক্ষণের মধ্যেই সেটা হয়তো অমিত শাহের যে দফতর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই স্বরাষ্ট্র মন্ত্রকেও পৌঁছে যাবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে সেই যে বিস্তারিত রিপোর্ট, সেই বিস্তারিত রিপোর্টে কি রয়েছে? তো এইখানেই কিন্তু আসল খেলাটা রয়েছে বন্ধুরা। যে বিস্তারিত রিপোর্ট কলকাতা ইডির তরফ থেকে দিল্লির ইডির সদর দফতরে পাঠানো হয়েছে, তাতে সেদিন প্রতীক জৈনের বাড়ি কিংবা এই যে আইপ্যাকের অফিস, সেই আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি, সেই তল্লাশি নিয়ে বিস্তারিত তথ্য তো রয়েইছে। সেই সঙ্গে রয়েছে কিভাবে সেদিন রাজ্য পুলিশ ইডিকে সেই তল্লাশিতে বাধা দিয়েছিল তার বিস্তারিত বিবরণও। এবং তার থেকেও বড় যেটা রিপোর্টে রয়েছে বলে ইডি সূত্রে খবর, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। সেদিন তিনি কিভাবে ইডির তদন্তকারী আধিকারিকদের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নিয়েছিলেন, কাগজপত্র ছিনিয়ে নিয়েছিলেন, মোবাইল কেড়ে নিয়েছিলেন, সেই সব একেবারে পয়েন্ট ধরে ধরে কলকাতার ইডির আধিকারিকেরা দিল্লির ইডির কাছে পাঠিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি করেছিলেন, রাজ্য পুলিশ কি করেছিল, রাজ্য পুলিশের কর্তারা সেদিন ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কি ব্যবহার করেছিল, সমস্ত কিছুই কিন্তু এই বিস্তারিত রিপোর্টে দিল্লিতে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কটা কিন্তু লুকিয়ে রয়েছে, ভয়টা কিন্তু লুকিয়ে রয়েছে। আর সেই ভয়ের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্বীকারও করে নিয়েছেন। তিনি কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে প্রতীক জৈনের বাড়িতে তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি গিয়েছিলেন তৃণমূল নেত্রী হিসেবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ, কিন্তু তৃণমূল নেত্রী তো সাংবিধানিক পদ নয়, সেটা তো রাজনৈতিক পদ। ফলে মুখ্যমন্ত্রী সেজে সেদিন সেই প্রতীক জৈনের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাল্টি মেরে যেটা বলছেন যে না 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 না, তিনি তৃণমূল নেত্রী হিসেবে সেদিন প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, আইপ্যাকের অফিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যা করার করেছেন। এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন তৃণমূল নেত্রী আর কখন মুখ্যমন্ত্রী সেটা তো বোঝা দায়, সেটা বোঝা খুবই মুশকিল। কেননা তিনি নবান্নকেও তো কখনো কখনো আবার পার্টি অফিস বানিয়ে ফেলেন, নবান্নের চেয়ারে বসেও তিনি রাজনৈতিক কথা বলে দেন। আবার তিনি যখন জেলায় যান, সেখানে যখন সরকারি কোনো কর্মসূচি হয়, সেখানে বড় বড় রাজনৈতিক কথা বলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কখন মুখ্যমন্ত্রী আর কখন তৃণমূল নেত্রী, সেই সুযোগটা কিন্তু বেশ ভালো মতোই ব্যবহার করেন। আর সেই সুযোগটাকেই কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছেন। বোঝা যাচ্ছে যে ইডির এই যে মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই মামলায় তিনি কি বলবেন। এমনিতেই তো মামলাটা কলকাতা হাইকোর্টে শুনানি পিছিয়ে গেছে, কিন্তু তারপরেও ইডি কিন্তু চুপ করে বসে নেই। ইডি কিন্তু গতকাল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি পিছিয়ে যাওয়ার পরেই কলকাতার যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার বেঞ্চে কিন্তু অ্যাপিল করেছিল মামলাটা জরুরি শুনানির জন্য। কিন্তু কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় সেটা সম্ভব নয়। এবং তারপরেই যেটা শোনা যাচ্ছে, ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইডি তারপরেও নাকি চুপ করে বসে থাকবে না। ইডি কিন্তু এবার সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিল করার একটা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এইটা যখনই রাজ্য সরকারের কানে গেছে, রাজ্য সরকার আবার এরই মধ্যে সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট দাখিল করে রেখে দিয়েছে।
ক্যাভিয়েট দাখিল করে রেখে দিয়েছে। মানে ইডি যদি সুপ্রিম কোর্টে মামলাটা নিয়ে যায় তাহলে রাজ্য সরকারের বক্তব্য না শুনে যাতে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ না দেয় তার জন্য আগেভাগেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানেই তো দাঁড়াচ্ছে যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই আতঙ্কিত হয়ে আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কি যুক্তি দেবেন সেটাও তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ইডির সঙ্গে এইসব কাজ করেননি, তিনি একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে ইডির কাছ থেকে নথিপত্র কেড়ে নিয়েছেন, মোবাইল ফোন টোন কেড়ে নিয়েছেন। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাইরে তৃণমূলের কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য লড়ে নেব, দেখে নেব, লড়াই চলবে, যতদিন বেঁচে থাকবো লড়াই করব, এত কথা বললেও ভেতরে ভেতরে যে তিনি ঠিক আতঙ্কিত হয়ে রয়েছেন, তিনি যে একটা বড় ভুল পদক্ষেপ করে ফেলেছেন সেটা কোথাও যেন এই যে রাজ্য সরকারের প্রস্তুতি, সেই রাজ্য সরকারের প্রস্তুতি থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে এই ইডির বিস্তারিত রিপোর্ট পাঠানোর পরে, যে অমিত শাহের দফতর কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ করতে পারে? মানে ইডির দিল্লির সদর দফতর যখন এই বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাবে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে কি কোনো বড় পদক্ষেপ নিতে দেখা যাবে? আর সেই বড় পদক্ষেপটা কি হতে পারে? তো বন্ধুরা, এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পুরো ব্যাপারটাই অমিত শাহ কিংবা অমিত শাহের মন্ত্রক কিন্তু খতিয়ে দেখবে, বুঝে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা ইডির সঙ্গে করেছেন, ইডির যেভাবে তদন্তে তল্লাশিতে বাধা দিয়েছেন, সেটা আসলে কি ঘটেছে। আর যদি সেখানে কোনো ফাঁক ফোকর থেকে থাকে, যদি কোনো সেই রকম সুযোগ থেকে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে, তাহলে কিন্তু খুব শিগগিরই সেই কড়া পদক্ষেপটা নেওয়া হবে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এমনটা তারা কেন মনে করছেন? কারণ এরই মধ্যে রাজ্য প্রশাসনের তরফে, রাজ্য পুলিশের তরফেও যে সাজো সাজো রব দেখা যাচ্ছে, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য পুলিশ, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া পদক্ষেপ, সেই পদক্ষেপের কিন্তু পাল্টা প্রস্তুতি নিয়ে রাখছে। আর সেই জন্যই হয়তো আজকে সকাল সকাল শেক্সপিয়র সরণি থানা এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা রীতিমতো মাঠে নেমে পড়েছে। মাঠে নেমে রীতিমতো বয়ান সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন, মামলায় যে সাক্ষী সবুত লাগবে, সেই সাক্ষী সবুত জোগাড়ের কাজটা পুলিশ শুরু করে দিয়েছে। আর এই সাক্ষী সবুতটা কার জন্য জোগাড় করা হচ্ছে বুঝতেই পারছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এই দুই থানায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করেছিলেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মাঠে নেমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ফুটেজ পুরোপুরিভাবে নিয়ে গেছে। সেই সঙ্গে আইপ্যাক অফিসের যে সিসিটিভি কিংবা সিসিটিভি ফুটেজ, সেই সবও কিন্তু শুক্রবারই সংগ্রহ করেছে। আর তারপরেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে থানার পুলিশ প্রশাসন রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সাক্ষী সবুত জোগাড় করা শুরু করে দিয়েছে। তার মানেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল করেছেন আর তার কি পরিণতি হতে পারে। অনেকেই তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার সেই শেখ শাহজাহানের মতো পরিণতি না হয়, কেননা শেখ শাহজাহানও ঠিক একইভাবে তো ইডির উপরে হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছিল। আর তারপরে শেখ শাহজাহানের কি অবস্থা হয়েছে, কি দুর্গতি হয়েছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, নিজেও দেখেছেন। আর ঠিক একই ভুল, একই স্টাইলে ইডির উপরে চড়াও হতে কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে। আর তার ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে তিনি ঝোঁকের বশে অতিরিক্ত সক্রিয়তা দেখাতে গিয়ে কিরকম গাড্ডায় পড়েছেন। কিন্তু কথা তো এটাও সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কাজটা করা ছাড়া তো কোনো উপায়ও ছিল না, কেননা ইডি যেভাবে একেবারে গোপন নথিপত্র তুলে নিয়ে যাচ্ছিল, পুরো একেবারে ভান্ডাফোর করে দিচ্ছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই সময় ওইভাবে মাঠে ঝাঁপিয়ে না পড়তেন, ওইভাবে যদি প্রতীক জৈন কিংবা আইপ্যাকের অফিসে ধাওয়া না করতেন, ইডির তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে ওই সবুজ ফাইল যদি তিনি কেড়ে না নিতেন, প্রতীক জৈনের মোবাইলটা যদি তিনি নিজের হাতে না নিতেন, তাহলে হয়তো ইডি এতক্ষণে অনেক কিছুই জেনে যেত, অনেক গোপন তথ্য ইডির হাতে চলে যেত। আর সেটা অন্তত যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন, সেটাই তো বড় জয়। এরপর আইন আদালতে কি আর হবে? এর আগে এত তো আইন আদালত হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হলো?
মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি কি ইডি সিবিআই ছুতে পারলো? ফলে অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন তার নিজের লক্ষ্য কিন্তু পূরণ করে ফেলেছেন, তার নিজের কাজটা ঠিকঠাকই করে ফেলেছেন। যদিও শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিন্তু মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার অত সহজে পার পাবে না, কেননা ইডির তদন্তে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন, যেভাবে নথিপত্র কেড়ে নিয়েছেন, মোবাইল কেড়ে নিয়েছেন, সমস্তটাই কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আর সেই সিসিটিভি ফুটেজ কিন্তু যথারীতি ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে চলে গেছে। আর সেই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই হয়তো ইডির তদন্তকারী আধিকারিকরা আদালতে মামলা ঠুকেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই তার কার্যসিদ্ধি করে ফেলুন না কেন, এর মধ্যে যা হওয়ার কিন্তু হয়ে গেছে, এমনটাই মনে করছেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা। আর শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য, এমন ভাবনা যে একেবারেই ভুল নয়, সেটা আইপ্যাকের এদিনের একটি বিবৃতিতেও পরিষ্কার হয়ে গেছে। আইপ্যাক কিন্তু রীতিমতো ইডির সামনে নুইয়ে পড়েছে। আইপ্যাক তার বিবৃতিতে যেটা জানিয়েছে যে যে তদন্ত ইডি করতে চাইছে সেই তদন্তে আইপ্যাক পুরোপুরিভাবে সাহায্য করবে। আইপ্যাক পুরোপুরিভাবে সাহায্য করতে প্রস্তুত এবং এর আগের দিন, মানে যেদিন তল্লাশি চালাতে গিয়ে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, সেদিনও আইপ্যাক সেই তল্লাশিতে সাহায্যই করছিল। অর্থাৎ আইপ্যাক কিন্তু একেবারে ইডির সামনে নুয়ে পড়েছে, কেননা আইপ্যাক ভালো মতোই বোঝে যে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করে কোনো লাভ হবে না। ইডিকে খচালে কিন্তু ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে পারবে না, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আছেন, কালকেও যে থাকবেন, মানে মুখ্যমন্ত্রী হিসেবে যে তিনি থাকবেন, তার কি কোনো গ্যারেন্টি আছে? তখন আইপ্যাককে কে বাঁচাবে? ফলে আইপ্যাক কিন্তু নিজের খেলা খেলছে, আইপ্যাক কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।